নমস্কার বন্ধুরা। 7 কোটি ইপিএফও সদস্যদের বহু প্রতীক্ষিত অচি পরিষদের 238তম বৈঠক হলো 13ই অক্টোবর 2025 এবং সেখানে নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য। তো সেখানে কি আলোচনা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ সবারই নজর ছিল এই বৈঠকের দিকে, বিশেষ করে মিনিমাম পেনশন 1000 থেকে বেড়ে কত হবে সেটা নিয়ে কি আলোচনা হয় সেটার উপর। তো সেটা নিয়ে কি আলোচনা হয়েছে নাকি সেটা নিয়ে তো অবশ্যই বলবো, এবং সেই সঙ্গে এই অচি পরিষদের বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আছে যেগুলো অবশ্যই ইপিএফ সদস্যদের কাজে লাগবে। বিশেষ করে পার্সিয়াল উইথড্রয়ালের নিয়মের সরলীকরণ করা হয়েছে, যার ফলে এবার থেকে আপনি টাকা 100% পর্যন্ত তুলতে পারবেন আপনার জমানো টাকার মধ্যে। ইপিএফের যে কেন্দ্র ট্রাস্টি বোর্ডের যে সভা হয়েছিল সেখানেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে যোগ্য ব্যালেন্সের, অর্থাৎ যোগ্য ব্যালেন্সের মধ্যে কোনটা, নিয়োগকারী যে কন্ট্রিবিউশন রাখছে এবং সদস্য, ওই ইপিএফ সদস্য যে কন্ট্রিবিউশন রাখছে, সবে মিলিয়ে কিন্তু 100% পর্যন্ত টাকা পার্সিয়ালি উইথড্র করতে পারবে। এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আরও কিছু শর্ত দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রেস রিলিজ কেন্দ্র সরকারের পক্ষ থেকে, যে দেখুন এই যে ডক্টর মনসুখ মান্ডব্য চেয়ার্স 238তম মিটিং সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ সিবিটি। তো এখানে অচি পরিষদ তাদের যে আংশিক টাকা তোলার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, সরলীকরণ করার কথা যে বলেছে, সেখানে 13টি জটিল বিষয়কে একত্রিত করেছে এবং সেই 13টি জটিল বিষয়কে একত্রিত করে কি করেছে, 3টা টাকা তোলার কারণ 3টা বলেছে। অর্থাৎ এবার থেকে টাকা তোলার জন্য 13টা কারণ আপনাকে দেখাতে হবে না, মাত্র 3টা কারণ দেখাতে হবে। কি কি? অত্যাবশ্যক প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন এবং বিশেষ পরিস্থিতি। আবারও বলে দিই, 3টা কারণ এবার বলা হয়েছে: অত্যাবশ্যক প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন এবং বিশেষ পরিস্থিতি। অত্যাবশ্যক প্রয়োজনের মধ্যে অসুস্থতা, শিক্ষা এবং বিয়ে। এবং বিশেষ পরিস্থিতির মধ্যে বলতে কি বোঝাচ্ছে, লক আউট, কেন্দ্র সংস্থা বন্ধ হয়ে যাওয়া বা কোম্পানি বন্ধ হয়ে যায়, এই সমস্ত বিষয়গুলোকে বলেছে এবং সেই সঙ্গে দুর্যোগের বিষয়টিও কিন্তু বলা হয়েছে। তো মোটামুটি যে নিয়মগুলি সরলীকরণ করা হয়েছে, দেখুন এখানটা পার্সিয়াল উইথড্রল বা আংশিক উত্তোলনের ক্ষেত্রে 13টি কারণের বদলে 3টি কারণ করা হয়েছে। যেমন আপনাদের বললাম যে অত্যাবশ্যক প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন এবং বিশেষ পরিস্থিতি। সেই সঙ্গে এখানে বলা হয়েছে সরকারি কর্মচারী এবং নিয়োগকর্তার অংশসহ ভবিষ্যৎ তহবিলের যোগ্য ব্যালেন্সের 100% পর্যন্ত উত্তোলন করতে পারবেন। উত্তোলনের সীমা উদার করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ 10 বার, বিবাহের ক্ষেত্রে সর্বোচ্চ 5 বার পর্যন্ত উত্তোলনের সীমা করা হয়েছে এবং অনুমতি দেওয়া হয়েছে। আগে কিন্তু এই দুটো মিলিয়ে ছিল মোট 3 বার আংশিক উত্তোলন করা যেত। এবার থেকে মিনিমাম যে কোয়ালিফিকেশান সার্ভিস পিরিয়ড সেটাকে 12 মাস করে দেওয়া হয়েছে। আগে কিন্তু এটা ছিল না। এবার থেকে পার্সিয়াল উইথড্রয়ালের জন্য আপনাকে 12 মাস সার্ভিস করলেই কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন। বিশেষ পরিস্থিতির অধীনে, অর্থাৎ এই যে বিশেষ পরিস্থিতি বলা হচ্ছে তার অধীনে যেমন বলা হচ্ছে কারণগুলি স্পষ্ট করতে হতো আগে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, প্রতিষ্ঠানের লক আউট, বন্ধ, ক্রমাগত কর্মহীনতা, মহামারীর প্রাদুর্ভাব, এই যে বিভিন্ন কারণগুলো দেখাতে হতো, এই কারণের জন্য আমি টাকা তুলতে চাইছি। তার ফলে কী হতো, এইসব কারণগুলোকে অগ্রাহ্য করে দিত এবং পার্সিয়াল উইথড্রয়ালের জন্য যে আবেদনটা নেগলেক্ট হয়ে যেত বা রিজেক্ট হয়ে যেত। এবার কিন্তু এসব কারণ দেখাতে হবে না। তার ফলে কিন্তু আপনার পার্সিয়াল উইথড্রয়ালের যে আবেদনটাও কিন্তু আর বাতিল হবে না। এবং এখানে বলা হয়েছে সদস্যদের অ্যাকাউন্টের জন্য থাকা 25% ন্যূনতম রাখার কথা বলা হয়েছে। দেখুন ওখানে কিন্তু প্রথমে বলে দিয়েছে যে 100% পর্যন্ত আপনাকে তোলার পারমিশন দেওয়া হবে, কিন্তু সদস্যদের এটাও বলা হয়েছে তারা যাতে 25% তাদের অবদান রাখে। কেন বলছে যে ইপিএফ যে উচ্চ হারে সুদ দেয়, সেই সুদের লাভটা যাতে কর্মচারীরা পায়, সদস্যরা পায়, সেই জন্য কিন্তু এই সুবিধাটা এই নিয়মটা রাখার চেষ্টা করা হয়েছে, যাতে কর্মচারীরা এই যে 8.25 এখানে যে চক্রবৃদ্ধি হারে সুবিধা পাওয়া যায় সেটা যাতে পায় সবাই, সেই জন্য এই নিয়মটি করা হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আমার ক্ষেত্রেও কিন্তু গোলমেলে লাগলো, যে ওখানে বলা হলো 100% পর্যন্ত পারমিশন, আবার বলা হচ্ছে 25% পর্যন্ত আপনাকে রাখতে হবে। এটা সরকারের নিয়ম, আমি তো আর এখানে কিছু করতে পারি না। তো আমি আপনার সামনে জাস্ট তথ্য তুলে ধরলাম যে 100% পর্যন্ত তোলার নিয়ম দিয়েছে, সুবিধা দিয়েছে, কিন্তু 25% পর্যন্ত রাখার কথা অনুরোধ করা হয়েছে বা
বলা হয়েছে। এবার আসি প্রকল্পের বিধান সরলীকরণে বৃহত্তর নমনীয়তা এবং কোনো নথিপত্রের প্রয়োজন শূন্য, অর্থাৎ কোনো নথিপত্রের প্রয়োজন হবে না। প্রত্যাহারের দাবির 100% স্বয়ংক্রিয় নিষ্পত্তির পথ প্রশস্ত হবে এবং অকাল চূড়ান্ত নিষ্পত্তির ক্ষেত্রে সময়সীমা 2 মাস থেকে করা হয়েছে 12 মাস এবং চূড়ান্ত পেনশন উত্তোলনের সময়কাল আগে যেটা 2 মাস ছিল সেটাকে 36 মাস করা হয়েছে। আংশিক উত্তোলনের এই যে উত্তরীকরণ নিশ্চিত করে যে সদস্যরা তাদের অবসরকালীন সঞ্চয় এবং পেনশনের অধিকার সাথে আপোষ না করে কিন্তু তাদের আর্থিক যে সমস্যা মিটিয়ে ফেলতে পারবে। এবার সেই ডোর স্টেপ ডিজিটাল লাইফ সার্টিফিকেট পরিষেবা ইপিএফ কী সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে বলা হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে বাড়িতে গিয়ে ডোর স্টেপ ব্যাংকিংয়ের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হবে এবং তার জন্য খরচ পড়ে 50 টাকা, যেটা কিন্তু বহন করবে ইপিএফও, অর্থাৎ ইপিএফও নিজে থেকে এই খরচটি দেবে, সদস্যদের কিন্তু আর দিতে হবে না, অর্থাৎ পেনশনারদের কিন্তু আর এই টাকাটা দিতে হবে না, 50 টাকা কিন্তু আর দিতে হবে না বাড়িতে এসে। এর ফলে সুবিধা কী হলো, বিশেষ করে গ্রামীণ এলাকা প্রত্যন্ত অঞ্চলে পেনশনভোগীরা ইন্ডিয়া পোস্টের যে বিশাল নেটওয়ার্ক তার মাধ্যমে তাদের এই যে লাইফ সার্টিফিকেটটা জমা করতে পারবেন। অবশ্যই এটা বড় সিদ্ধান্ত এবং অবশ্যই বলবো যে যুগোপযোগী সিদ্ধান্ত, কারণ এই মুহূর্তে বিশেষ করে বয়স্কদের বাইরে গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করাটা খুবই সমস্যার হয়ে দাঁড়িয়েছে। এবার আসি সর্বোচ্চ আংশিক উত্তোলনের অনুমতি ছিল 90%। কোন ক্ষেত্রে? জমি ক্রয়, নতুন বাড়ি ক্রয়, নির্মাণ এবং ইএমআই পরিশোধের জন্য আগে থেকেই কিন্তু ছিল আপনি ইপিএফ সদস্যদের ইপিএফ অ্যাকাউন্ট থেকে থাকা 90% পর্যন্ত তোলার পারমিশন কিন্তু ছিল। এবার আসি ন্যূনতম পেনশন। ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বাড়ানোর বিষয়ে মূল আলোচনা কিন্তু এখনও শুরু করা সম্ভব হয়নি। মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন এবং আলোচনা করা হতে পারে এবং সেই সঙ্গে অনেক মিডিয়া বলছে, বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইপিএফ ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে 2500 টাকা করার কথা বিবেচনা করা হতে পারে। যদি তাই হয় তাহলে কিন্তু এটা 11 বছরের মধ্যে প্রথম সংশোধন। তো এই বিষয়টা কিন্তু অনেক দিন ধরে চলছে যে বাড়ানো হবে, কিন্তু বাড়ানোও কিন্তু হচ্ছে না। বারবার কমিটির বৈঠক হচ্ছে এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রীও থাকছেন, কিন্তু এটা কিন্তু নিয়ে সিদ্ধান্ত কোনোভাবে আসছে না। আপনারা জানেন বিগত সংসদ সদস্যের একজন প্রশ্নের কিছু উত্তরে কিন্তু সেখানেও কিন্তু বলেছিল যে হ্যাঁ এই বিষয়ে চিন্তাভাবনা চলছে। সেখানে প্রশ্নগুলো ছিল কি, কর্মচারী পেনশন প্রকল্পের যে ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়টি কি হলো, কতদূর কি হয়েছে, যদি বাড়ানোর সিদ্ধান্ত হয় তাহলে সেটা কবে সিদ্ধান্ত নেবে। বিশেষ করে ট্রেড ইউনিয়নের ক্রমবর্ধমান চাপ এবং আদালতের রায় কিন্তু পেনশনারদের এবং কর্মচারীদের পক্ষে গেছে। করপাস তহবিলে পর্যন্ত তহবিল পর্যাপ্ত যে তহবিল আছে নাকি এবং দাবিহীন তহবিল জমা থাকার কতটা আছে সেটাও কিন্তু বলার কথা বলা হয়েছিল এবং আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখে সরকার কি দ্রুত সিদ্ধান্ত নেবে নাকি, এই প্রশ্নগুলো কিন্তু সংসদে বলা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারও কিন্তু উত্তর দিয়েছিল, সেটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম। মোটামুটি এই শুধুমাত্র এই মিটিং থেকে লাভ বলতে এই আংশিক উত্তোলনের সীমা এবং তার নিয়মের কিছু সরলীকরণ এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্টের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেটটি জমা করা। পেনশন বৃদ্ধি নিয়ে কিন্তু সেই অর্থে কোনো সিদ্ধান্ত হলোই না। তো দেখা যাক পরবর্তীতে কী সিদ্ধান্ত হয় বা পরবর্তী মিটিংয়ের দিকে আবার ঠেলে দেয় নাকি, কারণ মিটিংয়ের পর মিটিং হচ্ছে, কর্মচারী বা পেনশনাররা তাদের কিন্তু যে আশা সেই আশাটাই কিন্তু পূরণ করতে পারছে না। তো আপনারা এই বিষয়ে কী বলবেন অবশ্যই জানাবেন, কারণ এটা একটা মিটিংয়ের সিদ্ধান্ত, সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ধন্যবাদ।